থেকে, কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে তেমন ইম্পর্টেন্ট টার্ম এখানে নাই। তারপর আমরা দেখি মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম হচ্ছে কি হার্টের হচ্ছে মাসেল। হ্যাঁ, এন্ডোকার্ডিয়াম হচ্ছে কি ইনার মাসেল। মায়োকার্ডিয়ামটা হচ্ছে মাঝখানের মাসেল, এবং এপিকার্ডিয়াম আহ এপিকার্ডিয়ামটা হচ্ছে বাইরের, দ্যাট মিনস আউটার পার্টের মাসেল, এবং এন্ডোকার্ডিয়ামটা হচ্ছে ইনার মাসেল। তো এই মাসেল থেকে অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে নিচের কোনটি হচ্ছে হার্টের ইনফেকশন। এন্ডোকার্ডাইটিস দিয়ে তখন দিয়ে দিল এটা কিসের ইনফেকশন, তখন আমরা বুঝবো যে এটা হার্টের ইনার মাসেলের ইনফেকশন। যদি মায়োকার্ডাইটিস বলে তাহলে হার্টের মাঝখানের মাসেলের ইনফেকশন। তো এই জিনিসটা এই জন্য একটু প্রয়োজন। তো সবাই একটু এটা মাথায় রাখবেন। এরপর আছে আহ এরপরে আমরা দেখতে পাচ্ছি বোন ম্যারো। বোন ম্যারোটা কি? বোন ম্যারো হচ্ছে এক ধরনের টিস্যু। এটা কোথায় থাকে? বোন ম্যারো হচ্ছে এক ধরনের টিস্যু যেটা কিনা আমাদের হাড়ের মাঝ বরাবর থাকে, এবং এখান থেকে আমাদের রেড ব্লাড সেল বা আরবিসি উৎপাদন হয়, প্রডিউস হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমাদের আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেরেব্রাম এবং সেরেব্লাম। এই দুইটা একটু ইম্পর্টেন্ট। সেরেব্রাম, সেরেব্রাম, ব্রেন স্টেম, এই তিনটা জিনিস আমরা একসাথে জানবো। সেরেব্রামটা হচ্ছে লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন। ব্রেন মানে হচ্ছে আমাদের ব্রেনের সব থেকে বড় অংশ, সেটাকে আমরা বলছি কি সেরেব্রাম। যার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ার। মানে ব্রেন এক কথায় ব্রেনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার, একটা লেফট হেমিস্ফিয়ার। এই দুইটাকে একসাথে বলা হচ্ছে সেরেব্রাম। তো আমাদের ব্রেনের সব থেকে বড় অংশ হচ্ছে এই সেরেব্রাম। এরপর আসে সেরেবেলাম। সেরেবেলামটা হচ্ছে পার্ট অফ ব্রেন দ্যাট কন্ট্রোল কোঅর্ডিনেশন এন্ড ব্যালেন্স। এটা অনেক ইম্পর্টেন্ট। এটা কোশ্চেন কিন্তু আসছে, অনেকবারই আসছে আমাদের কিছু পরীক্ষায়। তো সেরেবেলামের কাজ কি? সেরেবেলামের কাজ হচ্ছে আমাদের বডিকে কোঅর্ডিনেশন করা এবং হচ্ছে একটা ব্যালেন্স প্রদান করা। হ্যাঁ, সেটা সেরেবেলাম করে থাকে। আর সেরেব্রামটা হচ্ছে কি আমাদের ব্রেন, মেইন ব্রেন। সে ব্রেনের কটা পার্ট থাকে? সেরেব্রামের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার। ঠিক আছে। আচ্ছা, এরপর আসে ব্রেইন স্টেম। ব্রেইন স্টেমটা হচ্ছে আমাদের একদম মাথার পিছনের সাইডে থাকে। এটাকে বলা হচ্ছে কি কানেকশন বিটুইন দ্য ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। এটা হচ্ছে আমাদের ব্রেনকে আমাদের স্পাইনাল কর্ডের সাথে যুক্ত করে রাখে। তো এই তিনটা জিনিস মূলত একটু জানলে হবে এখান থেকে, আর তেমন টার্ম নাই। আচ্ছা, এখানে দেখি পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডটা সবার একটু জানা প্রয়োজন। পিটুইটারি গ্ল্যান্ডটাকে বলা হয় আমাদের বডির সব থেকে বড় গ্রন্থি বা বড় গ্ল্যান্ড। গ্ল্যান্ড মানে গ্রন্থি। আমাদের বডির সব থেকে বড় গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এটাকে মাস্টার গ্ল্যান্ডও বলা হয়ে থাকে। তো পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এছাড়াও পিটুইটারি গ্ল্যান্ড পিটুইটারি হরমোন প্রডিউস করে থাকে। এই জিনিসটা আমাদের জেনে রাখতে হবে। এরপরে আসি আমাদের হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামটা ইম্পর্টেন্ট। ডায়াফ্রাম কি বলছে? মাসেল দ্যাট হেল্পস ইন ব্রেথিং এন্ড এক্সপ্যান্ডিং এন্ড কন্ট্রাক্টিং দ্য লাংস। আমাদের বডিতে আমরা কি ইনস্পিরেটরি এবং এক্সপিরেটরি এই দুইটা পদ্ধতিতে বাতাস নিচ্ছি এবং প্রকৃতিতে বাতাস ছাড়ছি, তাই না? মুখ দিয়ে, নাক দিয়ে। তো এই যে প্রসেস, এই প্রসেস কোন মাসেল ঘটায়? সবাই একটু কাইন্ডলি মিউট করে রাখেন। হ্যাঁ, যখন কোশ্চেন জিজ্ঞাসা করবো তখন শুধুমাত্র আনমিউট করে কোশ্চেনের অ্যান্সার দিবেন। আচ্ছা, ডায়াফ্রামটা হচ্ছে এই ইন্সপিরেশন এবং এই এক্সপিরেশনের জন্য দায়ী। তাহলে ডায়াফ্রামের কাজ কি? ডায়াফ্রামের কাজ হচ্ছে আমাদের লাংসটাকে এক্সপেনশন করা, লাংসের মধ্যে বাতাস প্রবেশ করানো। আচ্ছা, আচ্ছা, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের মেইন রেসপিরেটরি মাসেল কোনটা? ডায়াফ্রাম। আচ্ছা, এরপরে আসে মোটামুটি এখান থেকে আসার মতো তেমন কিছু দেখছি না। আচ্ছা, এগুলো পড়লে মোটামুটি এখান থেকে এনাফ। আচ্ছা, এরপর আসে আমরা সেল। সেল সম্পর্কে আমরা একটু জানবো। সেল সম্পর্কে জানবো। আচ্ছা,
সেলের মধ্যে আমাদের সেল থেকে তেমন একটা কোশ্চেন হয় না, কিন্তু তারপর আমরা দেখে রাখি একটা জিনিস দেখি সেল থেকে। সেলের যে অর্গানেলস গুলা, সেই অর্গানেলস গুলার মধ্য থেকে আমাদের মেইনলি আসে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এই যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? এটা একটা সেলের অর্গানেলস। তো মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কি পাওয়ার হাউস অফ সেল। কি বলা হয়? আরেকবার লাস্ট বলেন ইম্পর্টেন্ট সবগুলো। হ্যাঁ, ইম্পর্টেন্ট গুলো তো বলছি। হ্যাঁ, মাত্র শুরু হয়েছে, বেশি সময় হয়নি। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে, এখান থেকে কোশ্চেন আসে যে সেলের পাওয়ার হাউস কাকে বলা হয়? পাওয়ার হাউস কে বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। কারণ কি? কারণ হচ্ছে এটা এটিপি প্রডিউস করে, যেটা এটিপি থেকে আমাদের শক্তি উৎপন্ন হয়। এজন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু আসে, এটা সবাই একটু মাথায় রাখবেন। এরপরে আসি সেল ডিভিশন। আমি তো সবাই জানি সেল ডিভিশন কি কি ধরনের আছে। সেল ডিভিশন থেকে আসলে তেমন কোশ্চেন আসে না, একটু বেসিক লেভেলের কোশ্চেন একেবারেই। আচ্ছা, এখন দেখি আমাদের বডিতে যে 9টা কি আছে, হেমিস্ফিয়ার আছে বা অ্যাবডোমিনাল পার্ট আছে। সে 9টা অ্যাবডোমিনাল পার্ট সবাই কি জানেন? এপিগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিক, এপিকন্ড্রিয়াক, হাইপোকন্ড্রিয়াক, এগুলো কি জানেন? আম্বেলিকাল রিজিয়ন, পেলভিক রিজিয়ন। এই 9টা রিজিয়ন সবাই একটু মাথায় রাখবেন, এই 9টা রিজিয়ন থেকে অনেক সময় কোশ্চেন আসে। আচ্ছা, এখন আমরা দেখি টাইপ অফ অর্গান। আমাদের বডিতে কি কি ধরনের অর্গানের কি কি নাম? ডাইজেস্টিভ অর্গান সাধারণত স্টোমাক, ইন্টেস্টাইন, লিভার। এবং হচ্ছে এখান থেকে কি কি অর্গান, এখান থেকে মূলত আমাদের ইমিউন অর্গান গুলো কি কি, ইমিউন সিস্টেমের কি কি অর্গান আছে? ইমিউন সিস্টেমের মূলত স্প্লেন, লিম্ফ নোড, এটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের অর্গান। এখান থেকে কিন্তু কোশ্চেনটা আসে যে নিচের কোনটি ইমিউন সিস্টেমের অর্গান? ঠিক আছে, ইমিউন সিস্টেমের অর্গান কোনটি, এখান থেকে কোশ্চেন আসে। তো আপনারা এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপর দেখি এরপর দেখি জয়েন্ট এন্ড কার্টিলেজ। জয়েন্ট এন্ড কার্টিলেজ এই দুজন ফাংশন আসে। তো জয়েন্ট কি আর কার্টিলেজ কি? কার্টিলেজটা হচ্ছে প্রোভাইড ফ্লেক্সিবল সাপোর্ট অ্যান্ড কুশনিং এট জয়েন্ট। কার্টিলেজের কাজ হচ্ছে কি জয়েন্টকে একটু অয়েলি করা বা ইজি করা। যেমন আমাদের বিভিন্ন ইঞ্জিন ইঞ্জিন অয়েল ইউজ করে না, যেটাকে আমরা বলি সংক্ষেপে মোবিল। তো কার্টিলেজটা অনেকটা ওই ধরনের ফ্লেক্সিবল করে রাখে। ইঞ্জিন অয়েলও না, এটা এক কথায় ফ্লেক্সিবল করে। আর জয়েন্টটা কি? জয়েন্ট হচ্ছে দুইটা বোনস এর এন্ডিং পার্ট, মানে মাথা। এক কথায় দুইটা বোনস এর মাথা যখন একসাথে অ্যাটাচ হয়, ওই জায়গাটাকে আমরা বলি জয়েন্ট। আর কার্টিলেজটা কি করে? ওই জয়েন্ট দুইটার সাথে একদম অ্যাটাচ থাকে, অ্যাটাচ থেকে ওই জয়েন্ট দুইটাকে ফ্লেক্সিবল হতে সহায়তা করে। তো এই জয়েন্ট এবং কার্টিলেজ থেকে কিন্তু কোশ্চেন অনেক সময় আসে। আচ্ছা, এরপরে দেখি আমাদের বডিতে 206 খানা হাড়, স্কালের হাড় হচ্ছে এই বোনস থেকে কিন্তু একটা কোশ্চেন প্রতিবার আমরা দেখি। তো আপনারা এই বোনস গুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, কেননা কোনটা যে দিবে পরীক্ষা এটা কিন্তু শিওর না। তো আপনারা বোনস থেকে, এই মানুষের শরীরে 206 খানা হাড় আছে, এটা সবাই জানেন।
তো এই জানা বিষয়টা বাদ বাকি জিনিসগুলো, যেমন স্কালে কয়টা হাড় আছে, স্কালে হচ্ছে কয়টা, 22টা। স্পাইনে কয়টা, 33। থোরাসিক কেজে কয়টা, 25টা। হ্যাঁ, পেক্টোরালে কয়টা, পেক্টোরালে হচ্ছে 4টা। আপার লিমসে 60, আপার লিমসে 60 না 6 হবে, সরি 60টা। ওই তারপরে হচ্ছে পেলভিক গ্রিজেল হচ্ছে 2টা, লোয়ার লিমসে হচ্ছে 60টা। এইভাবে আমাদের এই বোনস গুলোর নাম মনে রাখলে চলবে, বাট কাউন্ট আমাদের মনে রাখতে হবে। যে স্পাইন মানে কি, আমাদের ভার্টিব্রা, ভার্টিব্রাতে কয়টা আছে, ভার্টিব্রাতে আছে হচ্ছে 33 জোড়া, এটা ইম্পর্টেন্ট। থোরাসিক কেজে কয়টা, 25। এই দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। স্পাইনে কয়টা, থোরাসিক ক্যাভিটিতে মানে থোরাসিক কেজে কয়টা, এই দুইটা ইম্পর্টেন্ট। এই দুইটা কিন্তু সবাই মাথায় রাখবেন। আমি বারবার বলছি ক্লাসে যেগুলো। একটা প্রশ্ন আছে জি বলেন। ভাইয়া, ওই যে আমরা কোন কোন বই দেখছিলাম স্কালে আছে, এটা বই দেখছি 22টা, স্কালে দেখছিলাম অন্য বই দেখছেন 29টা আছে। তাহলে কি কোনটা দেবো তাহলে? তাহলে 29টা, আমি তো কোনো বই পাই নাই। ভাইয়া আছে ভাইয়া, ওই যে সেদিন আমি ভাইয়াকে বলছিলাম, হৃদয় ভাইয়াকে, তো বলছিল যে যে কানের যে বন্ড গুলো আছে না, এগুলো নাকি দিয়ে নাকি 29টা বলছিল। কানের বোন গুলো স্কালের মধ্যে কেন আসবে, স্কাল মানে কি বলেন তো? না, মাথার মধ্যে ঠিক আছে, কিন্তু ভাইয়া তো সেদিন তাই বলছিল। তাহলে হয়তো বা ওইভাবে হিসাব করছে, কিন্তু আপনাদের যদি পরীক্ষার কোশ্চেন আসে যে স্কালে কয়টা বোন, তখন আপনারা 22টা দিবেন। আর যদি বলে আপনাদের মাথায় কয়টা বোন, তখন আপনারা 29টা দিবেন। ক্লিয়ার? যদি বলে যে পুরো মাথায় কয়টা বোন, তখন 22টা 29টা দিতে পারে। আর যদি বলে শুধু স্কালে কয়টা, স্কাল মানে হচ্ছে মাথার খুলি, এটা এক কথায় মাথায় খুলি। তো মাথার খুলিকে আবার আপনি কানের মধ্যে যাবেন, এটা বুঝছেন? তো যদি কান এটা এক করতে হয়, সেক্ষেত্রে আপনার কোশ্চেন আসবে যে পুরো মাথায় কয়টা বোন, মাথার যে ক্যাভিটি সেটা কয়টা বোন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে। আচ্ছা, এরপর আসি তাহলে, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, স্পাইন থোরাসিক, এই দুটো ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু মাথায় রাখবেন সবসময়। আচ্ছা, টাইপস অফ বোনের মধ্যে আমাদের এখানে সব সবকিছু দরকার নাই। হ্যাঁ, টাইপস অফ বোনের মধ্যে আপনারা এখানে লং বোন কি আছে, লং বোন হচ্ছে ফিমার এবং টিবিয়া, এই দুটো মনে রাখবেন। সব থেকে শর্ট বোন কি আছে, সব থেকে শর্ট বোন স্টেপিস হবে। হ্যাঁ, এখানে প্রোভাইড স্টেবিলিটি সাম মুভমেন্ট। আচ্ছা, এখানে সব থেকে শর্ট বোন হচ্ছে আমাদের বডিতে হচ্ছে স্টেপিস, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। আমাদের কাঁধের 3টা বোন থাকে, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। তাহলে সব থেকে শর্ট বোনটা হচ্ছে কি, স্টেপিস। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এখানে হয়তো ভুল আছে। তাহলে লং বোন হচ্ছে কি, ফিমার বা টিবিয়া। আর সব থেকে শর্ট বোন হচ্ছে কি, স্টেপিস। এই দুইটা জিনিস মাথায় রাখবেন, এখান থেকে আর তেমন কিছু দরকার নাই। আচ্ছা, এরপর আসি আমরা আম, এরপর আসি আমরা জয়েন্টে। তো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টটা সবাই একটু মাথায় রাখবেন। সাইনোভিয়াল জয়েন্টে কোন কোন জায়গায় আমরা দেখতে পাই সাইনোভিয়াল জয়েন্ট, যেমন নি জয়েন্ট, আমাদের হাঁটু, হাঁটুকে আমরা বলি সাইনোভিয়াল জয়েন্ট। হিপ জয়েন্ট, হিপ জয়েন্টকে আমরা বলি সাইনোভিয়াল জয়েন্ট। শোল্ডার জয়েন্ট, আমাদের কাঁধ, শোল্ডার জয়েন্ট এক ধরনের সাইনোভিয়াল জয়েন্ট। এলবো জয়েন্ট, আমাদের কনুই, এটাও এক ধরনের সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে? তাহলে এই 3টা জিনিস আমাদের, এই 4টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সাইনোভিয়াল জয়েন্ট কি কি, নি জয়েন্ট, হিপ জয়েন্ট, শোল্ডার এবং হচ্ছে এলবো। ক্লিয়ার? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, করেন। বোন অফ এক্সিয়াল স্কেলেটন আর হলো অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের মধ্যে আলাদা আলাদা কি কি পড়ে? মানে অ্যাক্সিয়াল স্কেলেটনের মধ্যে স্কাল, অডিটরি অসিকলস, তারপরে ভার্টিব্রাল কলাম, থোরাসিক কেজ, এগুলোও কি পড়ে? এগুলো আপনি কোনটা থেকে বলতেছেন? ভাইয়া মেইনলি তো পার্ট দুইটা, অ্যাক্সিয়াল স্কেলেটন আর হলো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। তো হুম, এক্সিয়াল স্কেলেটনের মধ্যে তো স্কালের সবগুলোই পড়ে, সেখানে কি স্কালে সবগুলোই পড়ে। হ্যাঁ, হাইওয়েট বোন, অডিটরি, তারপর হলো ভার্টিব্রাল কলাম, থোরাসিক কেজ, এগুলোও কি পড়ে নাকি এগুলো অ্যাপেন্ডিকুলারের মধ্যে পড়ে? এগুলো এগুলো পড়বে না, অ্যাক্সিলারি শুধু উপরে গুলাই, বুঝছেন?
নিচেগুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলারি। আচ্ছা। আচ্ছা, এরপর আসি সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট শেষ হলো, সাইনোভিয়াল জয়েন্টের সময় মাথায় রাখবেন। আচ্ছা, কার্টিলেজের টাইপসটা একটু মাথায় রাখবেন যে কার্টিলেজ কত প্রকার। কার্টিলেজ 3 প্রকার, হাইলিন, ইলাস্টিক এবং হচ্ছে ফাইব্রাস কার্টিলেজ। ঠিক আছে, এখান থেকে আর তেমন কিছু লাগবে না। আচ্ছা, অ্যানাটমি অফ হার্ট। আচ্ছা, হার্ট আমরা জানি সবাই যে হচ্ছে পিরামিড শেপের, এটা আলাদা করে কিছু জানার নাই এখানে, আমরা এরপরে আসি। আচ্ছা, হার্টের অবস্থান, হার্ট কোথায় থাকে? আমাদের আমাদের মিডিল মেডিস্টামে থাকে, মিডিল মেডিস্টেনিয়াম। আচ্ছা, এখানে শুধু মেডিস্টেনিয়াম দিছে, কিন্তু আপনারা বলবেন কি হার্টের যদি অবস্থান আসে তাহলে সেটা হবে কি মিডিল মেডিস্টেনাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে হার্টের ভালভ কয়টা? 4টা। গতদিন আমি বলছি এটা ক্লাসে, এটা সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা গতদিন, আজকে দরকার নাই, অবশ্যই ভালভগুলো মনে রাখবেন। আচ্ছা, এরপরে আসে কমন হার্ট ডিজিজ। কমন হার্ট ডিজিজ কি কি? করোনারি আর্টারি ডিজিজ, হার্ট ফেলিওর, আর কি কি? অ্যারিথমিয়া, আরেকটা হচ্ছে কি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক। সবাই একটু মিউট করে রাখেন, কাইন্ডলি মিউট করে রাখেন। আচ্ছা, হার্টের ডায়াগনস্টিক টেস্ট কি কি? আমরা জানি ইসিজি, সর্বপ্রথমে আসবে ইসিজি, তারপরে এন্ডো ইকোকার্ডিওগ্রাম, ইসিজি পরে আসবে ইকোকার্ডিওগ্রাম। তবে ইকো করতেও আমাদের ইসিজি প্রয়োজন হয়, ইসিজি ছাড়া ইকো করা হয় না। ইসিজি দেখে আমাদের ওই ফাইন্ডিংস গুলো অনুযায়ী ওই পজিশনে আমাদের ইকোটা করা হয়, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, এরপর আসি চেস্ট এক্সরে এবং কার্ডিয়াক স্ট্রেস টেস্ট। এরপরে কিছু আবার ডায়াগনস্টিক টেস্টও আছে, যেমন হার্ট হার্ট এনটিপ্রো বিএনপি করা হয় হার্ট টেস্টের জন্য, টপ আই করা হয় হার্টের কন্ডিশন বোঝার জন্য। ওগুলো এখানে দেয় নাই, তো আমরা মোটামুটি এই জিনিসগুলো জানবো, ইসিজি, ইকো, চেস্ট এক্সরে এবং হচ্ছে কার্ডিয়াক স্ট্রেস টেস্ট। আচ্ছা, এরপরে আসি আমাদের ব্লাড সম্পর্কে। ব্লাড থেকে আমাদের প্রতিবার 2টা থেকে 3টা কোশ্চেন আসে। তো আমরা ব্লাডের পিএইচটা আবার সবার আগে মুখস্থ রাখবো। ব্লাডের পিএইচ কত? 7.35 থেকে 7.45 এর মধ্যে থাকে। এবং ব্লাড হচ্ছে অ্যালকালাইন, মানে হচ্ছে কি একটা হচ্ছে অ্যালকালাইন আর একটা হচ্ছে অ্যাসিডিক। তো অ্যালকালাইন মানে হচ্ছে কি অম্ল, অ্যাসিডিক মানে হচ্ছে কি অম্ল, আর অ্যালকালাইন মানে হচ্ছে ক্ষার বা ক্ষারীয়। ঠিক আছে, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এরপরে আসি ব্লাড থেকে আমাদের ব্লাডের কম্পোজিশন থেকে আমাদের জানা উচিত যে আসলে কি কি থাকে ব্লাডের মধ্যে। প্লাজমা থাকে 55%, সেল থাকে হচ্ছে 45%। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, প্লাজমা 55 এবং হচ্ছে সেল 45 ব্লাডের মধ্যে থাকে, এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর আসে আমাদের হচ্ছে প্লাটেলেট। প্লাটেলেটের নর্মাল রেঞ্জ কত? এটাও পরীক্ষা অনেক সময় আসে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। প্লাটেলেটের নর্মাল রেঞ্জ হচ্ছে 1,50,000 থেকে 4,50,000, এটা হচ্ছে প্লাটেলেটের নর্মাল রেঞ্জ। আচ্ছা, এরপর হচ্ছে ব্লাড গ্রুপিং সিস্টেম। আমাদের ব্লাড গ্রুপিং সিস্টেম কয় প্রকার আছে? এ, বি, এ বি এবং ও, টোটাল হচ্ছে 4টা সিস্টেম আছে। ঠিক আছে, ব্লাড গ্রুপিং এর কয়টা সিস্টেম? 4টা, এ, বি, এ বি এবং ও। ক্লিয়ার? আর এইচ ফ্যাক্টর কি কি? পজিটিভ এবং নেগেটিভ, এটা তো আমরা সবাই জানি। এরপর আসে ব্লাডের কিছু ডিসঅর্ডার। এনিমিয়া কেন হয়? এনিমিয়া কেন হয়? এনিমিয়া কজ গুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এনিমিয়ার কজ গুলো কি? এনিমিয়ার কজ সাধারণত ডিক্রিজ অফ রেড ব্লাড সেল যদি হয়, সিকেল সেল অ্যানিমিয়া যদি হয়, বা সিভিয়ার হেমোরেজ যদি হয়, সেক্ষেত্রে। ফাংশন অফ ব্লাড, ব্লাডের কাজ কি? ব্লাডের কাজ আমাদের ট্রান্সপোর্ট, রেগুলেশন এন্ড প্রোটেকশন। ট্রান্সপোর্ট কি কি ট্রান্সপোর্ট করে? ব্লাড ট্রান্সপোর্ট করা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং আদার্স নিউট্রিয়েন্টস এবং হরমোন।
এবং হচ্ছে ওয়ার্স্ট প্রোডাক্ট মানে হচ্ছে যেমন ইউরিন বা বিলিরুবিন, এই ধরনের কিছু প্রোডাক্ট, এই ধরনের কিছু প্রোডাক্ট কি করে, ব্লাড ট্রান্সপোর্ট করে। আচ্ছা, এরপরে আসি আহ আচ্ছা, ব্লাড গ্লুকোজ লেভেল যদি মিলিগ্রাম পার ডেসিলিটার হয় ফাস্টিং ক্ষেত্রে, সেক্ষেত্রে 70 to 99 আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা থাকে। ঠিক আছে, প্লাটেলেট তো বললাম। তো এই দুইটা জিনিস আমাদের একটু জানাটা দরকার। আর হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ, হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ কত? হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ হচ্ছে মেলদের ক্ষেত্রে 13.8 থেকে 17.2 গ্রাম পার ডেসিলিটার, এবং ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 12.1 থেকে 15.1, 12.1 থেকে 15.1। এটা হচ্ছে হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ। ঠিক আছে, তো আমরা মোটামুটি হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ, প্লাটেলেট কাউন্ট, ব্লাড গ্লুকোজ লেভেল, এই জিনিস তিনটা মুখস্থ রাখবো। এরপরে আসে টাইপ অফ ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কয় ধরনের হয়? সাধারণত ব্লাড প্রেশার হয় 4 ধরনের। কি কি? সিস্টোলিক, ডায়াস্টোলিক, মিন প্রেশার এবং পালস প্রেশার। আচ্ছা, মিন প্রেশার, সিস্টোলিক আর ডায়াস্টোলিক তো সবাই জানি। সিস্টোলিক জানি উপরেরটা, ডায়াস্টোলিক নিচেরটা। মিন প্রেশারটা কি? মিন প্রেশারটা হচ্ছে সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। আমরা সিস্টোলিক যত পাবো পেশেন্টের, ডায়াস্টোলিক যত পাবো, হ্যাঁ, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যত আসে সেটা হচ্ছে আমাদের মিন প্রেশার। আর পালস প্রেশার হচ্ছে কি? পালস প্রেশার হচ্ছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের পার্থক্য। মানে সিস্টোলিক প্রেশার থেকে ডায়াস্টোলিক প্রেশার যদি মাইনাস করি তাহলে আমাদের আসে পালস প্রেশার। ঠিক আছে, এই 4টা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং মিন প্রেশার আর পালস প্রেশার, এই দুইটা জিনিস স্পেশালি আমাদের মধ্যে মাথায় রাখতে হবে। এই দুটো কিন্তু আসে, মিন প্রেশার এবং পালস প্রেশার। এই পালস প্রেশার আর পালস কিন্তু সেম জিনিস না। আমরা অনেক সময় দেখি যে পালস মানে কি, হার্ট রেট। এই পালস আর পালস প্রেশার কিন্তু সেম জিনিস না। পালস প্রেশারটা হচ্ছে ব্লাডের বিট, আর্টারিতে যেই গতিতে হচ্ছে সেটা হচ্ছে পালস প্রেশার। হ্যাঁ, আর পালস, আর শুধু যে পালস সেটা হচ্ছে হার্ট রেট। হ্যাঁ, হার্ট যেই রেটে পালস পাম্প করতেছে সেটা হচ্ছে আমাদের পালস রেট বলি আমরা সেটাকে। কিন্তু পালস প্রেশারটা কিন্তু আলাদা জিনিস, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সিস্টোলিক বুঝলাম, ডায়াস্টোলিক, মিন প্রেশার এবং হচ্ছে পালস প্রেশার। এরপর আসি রেসপিরেটরি সিস্টেম থেকে, প্লিউরা থেকে আমাদের কোশ্চেন আসে যে রেসপিরেটরি সিস্টেমে আমাদের লাংসের কাভারিং কে কি বলা হয়? লাংসের কাভারিং এর নাম কি? লাংসের কাভারিং হচ্ছে প্লিউরা। হ্যাঁ, প্লিউরার হচ্ছে 2টা লেয়ার থাকে। কয়টা লেয়ার? 2টা লেয়ার। প্লিউরা পর্দার কি থাকে? 2টা লেয়ার থাকে। আচ্ছা, এরপর আসি আমরা এই যে একটা কোশ্চেন, অ্যালভিওলাই প্রাইমারি সাইট অফ গ্যাস এক্সচেঞ্জ। আমরা যে বাতাসটা আমাদের লাংসের মধ্যে নিচ্ছি, তো গ্যাস এক্সচেঞ্জটা আসলে কোথায় হচ্ছে? এই কোশ্চেনটা কিন্তু আসে, আমাদের গত ইবনে সিনাতে আসছিল এবং গত মেবি 23 সালে এটা আসছিল। 23 সালে ইবনে সিনার পরীক্ষাতে এটা আসছিল দেখলাম। সাইট অফ তাহলে আমাদের কোশ্চেন ছিল প্রাইমারি সাইট অফ গ্যাস এক্সচেঞ্জ তাহলে বলেন। টিডাল ভলিউম দেখলাম আজকে পোস্ট বেসিক আসছে, টিডাল ভলিউমটা কি? টাইডাল ভলিউম হচ্ছে আমাদের লাংসের সক্ষমতা, এক কথায় লাংস কতটুকু বাতাস ধরে রাখতে পারে সেটা হচ্ছে টাইডাল ভলিউম। ঠিক আছে, আচ্ছা, আপনি যে জিনিসটা পড়ানো হচ্ছে এই জিনিস রিলেটেড কোশ্চেন করবেন তাহলে বেটার হয়। হ্যাঁ? আচ্ছা, এখন দেখি অ্যালভিওলাই। অ্যালভিওলাই তাহলে কি? প্রাইমারি সাইট অফ গ্যাস এক্সচেঞ্জ। মানে আমাদের গ্যাস এক্সচেঞ্জ মানে কি? গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে আমাদের লাংস থেকে টিস্যুতে অক্সিজেন যাবে, আবার টিস্যু থেকে লাংসের মধ্যে কি আসবে? কার্বন ডাই অক্সাইড আসবে। এই টিস্যু এবং লাংস এই দুইটার মধ্যে যে এক্সচেঞ্জ হয় এটাকে বলা হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ। তো এই গ্যাস এক্সচেঞ্জটা হচ্ছে আমাদের কোথায় হয়? একদম লাস্ট পার্ট অফ লাংস। লাস্ট পার্ট অফ লাংস কোনটা? অ্যালভিওলাই। দ্যাট মিনস বাবেল গুলা, যে আমাদের লাংসের মধ্যে যে ছোট ছোট বাবেল থাকে বা স্যাক থাকে এক কথায়, সেটাকে বলা হচ্ছে অ্যালভিওলাই। সেই অ্যালভিওলাইয়ের মধ্যে আমাদের কি থাকে? গ্যাস এক্সচেঞ্জ থাকে।
গ্যাস এক্সচেঞ্জ ঘটে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি ডায়াফ্রামের কথা তো বললাম, ডায়াফ্রাম ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে লাঞ্চ থেকে আমাদের আরেকটা কোশ্চেন আসে। আচ্ছা, আমাদের বডিতে কোন আর্টারি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে? এই কোশ্চেনটা কিন্তু আসে। আমরা জানি সাধারণত আর্টারি হচ্ছে সবসময় অক্সিজেনেটেড ব্লাড পুরো বডিতে সাপ্লাই দেয়, ঠিক কিনা? অক্সিজেনেটেড ব্লাড পুরো বডিতে সাপ্লাই দেয় কোনটা? আর্টারি। আর পুরো বডি থেকে, বডির টিস্যু গুলো থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আমাদের বডির হার্টে নিয়ে আসে ভেইন। এই দুটো জিনিস আমরা জানি, তাই না? কিন্তু আমাদের বডিতে এমন একটা আর্টারি আছে যে আর্টারিটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, এবং এমন একটা ভেইন আছে যেটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন হয় যে পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেইন, এই দুইটা। পালমোনারি আর্টারি কি করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, এবং পালমোনারি ভেইন অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। তাহলে পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেইনের ক্ষেত্রে এই জিনিসটা ভিন্ন, ঠিক আছে? পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেইনের ক্ষেত্রে এই জিনিসটা ভিন্ন। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে আসে যে কোন লাঞ্চটা বড়, কোন লাঞ্চটা বড়? রাইট। জি, বুঝি নাই। আবার একটু বলেন এটা। আচ্ছা, আমাদের বডিতে সাধারণত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত মানে অক্সিজেনেটেড ব্লাড বহন করে কে? আর্টারি। এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে কে? পালমোনারি, মানে সরি ভেইন। কিন্তু আমাদের বডিতে এই পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেইন এই দুইটা জিনিস বিপরীত কাজ করে। পালমোনারি আর্টারি হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, এবং পালমোনারি ভেইন অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, ঠিক আছে? তো এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা দেখি যে কোন লাঞ্চটা তিনটা লোব এবং কোন লাঞ্চটা দুইটা লোব, এবং কোন লাঞ্চটা বড় এবং কোন লাঞ্চটা ছোট, আমরা একটু দেখবো, ঠিক আছে? আমাদের রাইট লাঞ্চ মানে ডান পাশের লাঞ্চ, এই ডান পাশের লাঞ্চটা হচ্ছে তুলনামূলকভাবে ছোট, কিন্তু এটা তিনটা লোব থাকে। তার মানে কি? ছোটটা বিভক্ত হয়েছে বেশি, আমাদের এভাবে মনে রাখতে হবে, ছোটটা বিভক্ত হয়েছে বেশি। ডান পাশেরটা হচ্ছে সব থেকে বড়, কিন্তু তিনটা লোব থাকে। বাম পাশেরটা একটু ছোট তুলনামূলক, এটা দুইটা লোব থাকে, ঠিক আছে? এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে আর তেমন ইম্পর্টেন্ট নাই, আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, এইবার আসি টাইডাল ভলিউম। একটু আগে যে কোশ্চেনটা করলো, টাইডাল ভলিউম হচ্ছে এয়ার এক্সচেঞ্জ টু নর্মাল ব্রেথ, মানে আমাদের লাংসে যতটুকু এয়ার থাকে, লাংসের যে ক্যাপাসিটি, সেই লাংসের ক্যাপাসিটিকেই এক কথায় বলা হচ্ছে টাইডাল ভলিউম। দ্যাট মিনস আমাদের লাংসে কতটুকু এয়ার থাকতে পারে? অ্যাপ্রক্সিমেটলি 500 ml। আমরা যারা ভেন্টিলেশন নিয়ে কাজ করি, ভেন্টিলেশনে আমরা এই সেটআপটা টাইডাল ভলিউম কিন্তু সেট আপ করতে হয়। টাইডাল ভলিউম আমরা এরকম করে সেট আপ করি 420 বা 425, পেশেন্ট যেরকম নিচ্ছে তার কাছাকাছি। দ্যাট মিনস এয়ার এক্সচেঞ্জ ইন নর্মাল ব্রেথ, আমরা যে স্বাভাবিকভাবে যে শ্বাসটা নিচ্ছি, স্বাভাবিক শ্বাসে কি করতেছি? আমরা আমাদের লাংস থেকে বাতাস বের করে দিচ্ছি। তো লাংস থেকে আমরা যে বাতাসটা বের করে দিচ্ছি, সেই বাতাসটা এবং হচ্ছে যে বাতাসটা আবার ঢোকাচ্ছে, সেই বাতাসটা টোটাল মিলে আমাদের এক কথায় লাংসের মধ্যে যে বাতাসটা থাকে, সেটা হচ্ছে কি? টাইডাল ভলিউম। এবার আছে কি? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, রেসিজুয়াল ভলিউম। টাইডাল ভলিউম কত আমাদের? 500 মিলিলিটার, ঠিক আছে? মানে ক্যাপাসিটি অফ লাংস, মানে লাংস 500 মিলিলিটার নিতে পারে এবং আবার 500 মিলিলিটার এক্সচেঞ্জ করতে পারে। আচ্ছা, এরপর আসে কি? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, মানে নর্মাল ইনহেলেশনের পরে সব মিলায় আমাদের লাংসে কিছুটা থাকে, আবার ইনহেলেশন করলাম, সেটার পরে টোটাল একজন অ্যাডাল্ট পার্সনের কতটুকু এয়ার থাকে? 3000 মিলিলিটার, ঠিক আছে? এই হিসাবটা আমরা একটু মনে রাখবো, যে টাইডাল ভলিউম হচ্ছে 500, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম 3000, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম 1200, এবং রেসিজুয়াল
ভলিউম হচ্ছে 1200 এবং সব মিলাই দেখবেন, যোগ করে দেখবেন 6 লিটার আসে বা 6000 মিলিলিটার আসবে সব মিলাই। ঠিক আছে, সব মিলাই আসবে স্যার 6000 মিলিলিটার। রেসিডুয়াল ভলিউম মানে কি? আচ্ছা, এখানে আসি, এই যে টোটাল লাঞ্চ কেবল, বুঝি এই না। যে 4 নাম্বারটা যেটা যেখানে কাটছর ওইটা বলতে কি বোঝাচ্ছে? রেসিডুয়াল ভলিউম হচ্ছে এয়ার রিমেইনিং ইন দ্য লাঞ্চ আফটার ম্যাক্সিমাল এক্সহ্যালেশন। তুমি সর্বোচ্চ চেষ্টা করছো বাতাস বের করার লাঞ্চ থেকে, হা করে সর্বোচ্চ বাতাস বের করে দিছো, বের করার পরেও লাঞ্চের মধ্যে যে এয়ার, বাকি অংশ, যে বাকি এয়ারটা থেকে যায়, আমাদের লাঞ্চ আমরা জানি চুপসে যায় আবার খুলে যায়, কিন্তু একেবারে শ্রিঙ্ক হয় না, একেবারে বাতাস শূন্য হয় না, বুঝতে পারছো? তো 1200 ml মতো বাতাস আমাদের লাঞ্চের মধ্যে সবসময় থেকে যায়। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাল মানে সর্বোচ্চ চেষ্টা করে যদি আমরা বাতাস বের করি লাঞ্চ থেকে, তারপরে আমাদের লাঞ্চের মধ্যে 1200 ml মতো বাতাস থেকে যায়, এটাই হচ্ছে আমাদের রেসিডুয়াল ভলিউম। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে লাঞ্চের টোটাল ক্যাপাসিটি কত। টোটাল ক্যাপাসিটি মানে হচ্ছে এই সবগুলো যোগ করে, এই সবগুলো যোগ করে যত হবে তত, প্রায় 6000 হবে। এই যে 6000 ml বা 6 লিটার। ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি মানে এগুলো আমাদের দরকার নেই তেমন একটা। আপনারা প্রথমে এই 5টা জিনিস মনে রাখবেন: টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, রেসিডুয়াল ভলিউম আর টিএলসি, দ্যাট মিন্স টোটাল লাং ক্যাপাসিটি। এই 5টা জিনিসের মধ্যে থেকে কোশ্চেন আসবে যদি আসে। ঠিক আছে, আচ্ছা এরপর আসি ডাইজেস্টিভ সিস্টেমে। ডাইজেস্টিভ সিস্টেম থেকে আমরা অনেক অনেক ডিটেলসে পড়ছি, তো আমরা ডাইজেস্টিভ সিস্টেম থেকে বেসিক কিছু জিনিস জানবো। আচ্ছা, ডাইজেস্টিভ সিস্টেম থেকে বেসিক জিনিসের মধ্যে আছে, আমাদের অবশ্যই জানতে হবে ডাইজেস্টিভ সিস্টেমে কি কি অর্গান আছে, অর্গানগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে? এবং এখান থেকে জানতে হবে স্টোমাকে, স্টোমাকের ধারণ ক্ষমতা কত। আমাদের স্টোমাকের ধারণ ক্ষমতা হচ্ছে 3 to 4 লিটার। দিস ইজ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, এটা মনোযোগ দিয়ে শুনতে হবে আজকের ক্লাসটা। হ্যাঁ, অ্যানাটমি থেকে অনেকগুলো কোশ্চেন হয় কিন্তু। তো প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান আমরা জানি কি কি, যেই অর্গানগুলো আমাদের ডাইজেশনে সরাসরি অংশগ্রহণ করে না, সরি সরাসরি অংশগ্রহণ করে। আর অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান যেগুলো, সেগুলো আমাদের ডাইজেশনে সরাসরি অংশগ্রহণ করে না, এই যেমন দাঁত, হ্যাঁ, তারপর সেলাভারি গ্ল্যান্ড, এই জিনিসগুলো। তাহলে আমরা প্রাইমারি ডাইজেস্টিভ অর্গান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্টোমাক, স্টোমাকের ধারণ ক্ষমতা কত, 3 to 4 লিটার, 3 থেকে 4 লিটার পর্যন্ত খাবার বা পানি এক কথায় ধরে। আচ্ছা, এটা বাচ্চাদের ক্ষেত্রে 30 থেকে 40, বাচ্চাদেরটা সাধারণত আসে না, আসলে এডাল্টদেরটা আসবে, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবেন সবাই। আচ্ছা, এরপরে আরো দুটো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন কতটুকু, দৈর্ঘ্য কত। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের পার্ট গুলা কি কি পার্ট। স্মল ইন্টেস্টাইনের 3টা পার্ট, লার্জ ইন্টেস্টাইনের কয়টা পার্ট, লার্জ ইন্টেস্টাইনের কয়টা, সিকাম, কোলন, কোলনের মধ্যে আছে অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং এবং ট্রান্সভার্স, এটা পরের পৃষ্ঠে আছে, আমরা যাব অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং এবং ট্রান্সভার্স। ঠিক আছে, এরপর আছে কি এনাস বা এনাল ক্যানেল, এনাস। এবং স্মল ইন্টেস্টাইন হচ্ছে ডুওডেনাম, জেজুনাম, ইলিয়াম। এবং স্মল ইন্টেস্টাইন হচ্ছে 6 মিটার লম্বা, লার্জ ইন্টেস্টাইন হচ্ছে 1 থেকে 5 মিটার লম্বা। এই কয়টা জিনিস, এই 4টা জিনিস মোটামুটি আমাদের মনে রাখলে এনাফ। আচ্ছা, আচ্ছা উপরের এই যে অংশ, এবার এই নিচে দেখা গেছে ট্রান্সভার্স, ডিসেন্ডিং, সিগময়েড এবং হচ্ছে লাস্টে রেকটাম, এনাস। এরপর আসি লিভার। লিভার ইম্পর্টেন্ট, এটা সেকেন্ডারি ডাইজেস্টিভ অর্গান, কারণ লিভার সরাসরি ডাইজেশনে অংশ নেয় না, হেল্প করে। গল ব্লাডার, প্যানক্রিয়াস, এগুলো হচ্ছে আমাদের ডাইজেশনে হেল্প করে, বাট সরাসরি ডাইজেস্টিভ সিস্টেমের অংশ না। তাহলে আমরা এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস করবো, সেটা হচ্ছে লিভারের, লিভারের কাজ কি। এখানে লিভারের কাজটা দেওয়া নেই, যাই হোক পরবর্তীতে হয়তো আছে। লিভারের প্রধান কাজ হচ্ছে মেটাবলিজম, এটা মাথায় রাখবেন। লিভারের প্রধান কাজ হচ্ছে কি, মেটাবলিজম। এবং আরেকটা কাজ কি, প্রডিউস বাইল, মানে কি পিত্তরস, পিত্তরস তৈরি হয় কোথায়, লিভারে। গল ব্লাডারের কাজ কি, গল ব্লাডারের কাজ হচ্ছে সেই যে লিভার পিত্তরসটা তৈরি করলো, সেই পিত্তরসটা জমা রাখা কাজ হচ্ছে গল ব্লাডারের। ঠিক আছে, স্যালাইভারি গ্ল্যান্ড। আচ্ছা, এই কয়েকটা গ্ল্যান্ডের সিক্রেশন গুলো আমাদের একটু মনে রাখতে হবে, সিক্রেশন গুলো পরবর্তীতে মনে হয় আছে, না থাকলে আমি দিয়ে দিব। গত গত ক্লাসেও মনে হয় বলেছিলাম, গত ক্লাসেও সিক্রেশনটা ছিল। যাই হোক, এরপরে আসি জুস, বলেন।
স্যার ওই যে লিভারের কি এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন দুইটা ফাংশনই আছে না একটা ফাংশন? এটা একটু কনফিউজিং, যে বিভিন্ন জায়গায় দেখলাম। লিভারের বুঝি নাই। লিভারের কি এক্সোক্রাইন বা এন্ডোক্রাইন দুইটা ফাংশনই আছে না শুধু একটা ফাংশন এক্সোক্রাইন ফাংশন? আচ্ছা, লিভারের ফাংশন, আমি ভাই কোশ্চেনটা লিখে দিচ্ছি যেহেতু আমার হয়তো নেট প্রবলেম। ঠিক আছে লিখে দেবেন। আচ্ছা, প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস হচ্ছে কি? প্যানক্রিয়াস হচ্ছে আমাদের ডাইজেস্টিভ এনজাইম এবং কিছু হরমোন প্রডিউস করে, এবং স্যালাইভারি গ্ল্যান্ড কিছু স্যালাইভা সিক্রেট করে এবং হচ্ছে ডাইজেশন হেল্প করে। মোটামুটি এখান থেকে আমাদের লিভারের প্রধান কাজ কি, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে বেশি করে, তাইলেই হবে। আর এরপর আসছে জুস। জুস গুলো কি বলছে? এই যে, আমরা সিক্রেশন, ডেইলি সিক্রেশন, লিভারের এক্সোক্রাইন, হ্যাঁ লিভারের এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুইটা ফাংশন আছে। আচ্ছা, এখন আসে, আচ্ছা এগুলো অতটা ইম্পর্টেন্ট না, আমরা আসি এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই যে ছকটা, আমার কার্সরটা যে ছকের উপর, এই ছকটা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং হচ্ছে ফ্যাট, নিউক্লিক অ্যাসিড। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিড, এই কয়টা ইম্পর্টেন্ট কি জন্য? এই কয়টার সাথে আপনারা একটু মিল রাখবেন, আপনারা একটু মিল রাখবেন এই লাইনটা, ঠিক আছে? কার্বোহাইড্রেট, আমাদের কার্বোহাইড্রেট মানে কি? শর্করা। রিপা খাতুন কাইন্ডলি একটু রিড করেন। কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা। শর্করা আমাদের মুখ থেকে ডাইজেশন হওয়া শুরু করে, এবং কিসের মাধ্যমে? স্যালাইভারি অ্যামাইলেজ এবং প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের মাধ্যমে। কার্বোহাইড্রেট আমাদের বডিতে অ্যাবজর্ব হয় কিসের মাধ্যমে? স্যালাইভারি অ্যামাইলেজ এবং প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের মাধ্যমে। আচ্ছা, প্রোটিন কিসের মাধ্যমে হয়? পেপসিন এবং ট্রিপসিনের মাধ্যমে। ফ্যাট মেটাবলিজম হয় কিসের মাধ্যমে? বাইল এবং লাইপেজের মাধ্যমে। নিউক্লিক অ্যাসিড হয় কিসের মাধ্যমে? নিউক্লিয়াসের মাধ্যমে, নিউক্লিয়াসের মাধ্যমে। এই কয়টা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, এগুলোর এন্ডিং প্রোডাক্টটা মনে রাখতে হবে। আচ্ছা, প্রোটিনের এন্ডিং প্রোডাক্ট কি বলো তো? প্রোটিনের এন্ডিং প্রোডাক্ট কি? প্রোটিনের এন্ডিং প্রোডাক্ট হচ্ছে, মানে প্রোটিন আমাদের বডিতে হজম হওয়ার পরে কি হিসেবে আমাদের বডিতে অ্যাবজর্ব হয়? অ্যামাইনো অ্যাসিড। এটা মাথায় রাখবেন। প্রোটিন হজম হয় কি হিসেবে? অ্যামাইনো অ্যাসিড। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে নাই, পরে দেখে নেবেন। এটা আছে, প্রোটিন হজম হয় অ্যামাইনো অ্যাসিড হিসেবে, লিখে রাখতে পারেন। হ্যাঁ, আচ্ছা এরপর আসি ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেম থেকে আহ, আমাদের মোটামুটি ব্লাডারের ক্যাপাসিটিটা আমাদের জানা থাকা দরকার। ব্লাডের ক্যাপাসিটি কত? 400 থেকে 600 মিলিলিটার। এবং আমাদের ব্লাডারে কতটুকু ইউরিন জমা হলে আমাদের মূত্র ত্যাগ করতে ইচ্ছা হয়? এটা হবে হচ্ছে কত? 250 থেকে 300 এমএল। 250 থেকে 300 এমএল যদি ইউরিন আমাদের ব্লাডারে জমা হয়, তখন আমাদের ইউরিন পাস করতে ইচ্ছা হয়। অ্যারাউন্ড 280, এভারেজ যদি বলি 280 এমএল ইউরিন যদি আমাদের ব্লাডের জমা হয়, তখন আমাদের মূত্র ত্যাগ করতে ইচ্ছা করে। দ্যাট মিনস অ্যারাউন্ড কত? 250 থেকে 300 এমএল। আর এভারেজ যদি বলি 280 এমএল। আচ্ছা, এরপরে আসি এখানে আরেকটা কোশ্চেন হওয়ার কথা। এই যে কিডনির ফাংশনাল একক কোনটা? ফাংশনাল ইউনিট অফ কিডনি, কোশ্চেনটা আসে। ফাংশনাল নেফ্রন। ইউনিট অফ কিডনি নেফ্রন, রাইট। তো এখানে আরেকটা কোশ্চেন আসে, ইউরিন তৈরি হয় কোথায়? তখনও যদি লিভারে। হয় কোথায়? লিভার। ইউরিন লিভারে তৈরি হয়? তোমার লিভারে কি ইউরিন তৈরি হয়? ব্লাডার ব্লাডার কিডনিতে তৈরি হবে স্যার, কিডনিতে। কিডনির কোথায় তৈরি হয়? আমরা কিডনি নিয়ে পড়তেছি, স্যার কিডনির আমার কোথায় তৈরি হয় এটা? স্যার কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। ইউরিয়া তৈরি হয় লিভারে আর ইউরিন তৈরি হয় মানে কিডনিতে। কিডনির কোথায় তৈরি হয় আমি সেটা জিজ্ঞেস করছি, বলো। স্যার এটা জানা নাই। আচ্ছা, কিডনির ইউরিন তৈরি হয় হচ্ছে নেফ্রনে। তাহলে নেফ্রন হচ্ছে ফাংশনাল ইউনিট অফ কিডনি, মানে ফাংশনাল ইউনিট বলতেছো অথচ কোশ্চেন অ্যান্সার দিতে পারতেছো না। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে, একটু বাংলা বুঝতে হবে। ফাংশনাল ইউনিট মানে হচ্ছে কার্যগত একক। কিডনির প্রধান কাজ হচ্ছে কি?
ইউরিন তৈরি করা, সেই কাজের একক কি? নেফ্রন। তাহলে নেফ্রন তৈরি করে কি? ইউরিন। হ্যাঁ, নেফ্রনের কি কি পার্ট আছে? নেফ্রনের পার্ট আছে কি? গ্লোমেরুলাস, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হ্যাঁ, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, লুপে ফ্রেন্ডলি। এগুলো দিয়ে আমাদের ইউরিন কি হয়? ইউরিন তৈরি হয়। আমাদের ব্লাড কিডনির মধ্যে ঢুকে ব্লাড থেকে কিডনি ইউরিন তৈরি করে, সেই ইউরিনটা আমাদের কোথায় গিয়ে জমা হয়? ব্লাডারে গিয়ে জমা হয়। ঠিক আছে। আচ্ছা, স্যাড রিয়াক্ট দিচ্ছেন কে আপনি? স্যাড রিয়াক্ট দেওয়ার কারণ কি? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অনেক অ্যাক্সেস লাগতেছে, অনেক অতিরিক্ত মনে হচ্ছে, নিতে পারতেছি না স্যার আর। 1 ঘন্টা তো হয় না ক্লাস, এত শর্ট টাইমে এরকম হলে তো সমস্যা। কারণ আমরা তো সব পড়াচ্ছি না, আমরা হচ্ছে বেসে বেসে বেসিক্স যে জিনিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো পড়াচ্ছি আজকে। কারণ এখন পরীক্ষার শেষ সময়, তোমাদের প্রস্তুতি নেওয়ার সময়। তার মানে পরীক্ষার হলে যাওয়ার আগে তোমাদের কিন্তু অল্প অল্প পড়ে গেলে হবে না, পরীক্ষার হলে যাওয়ার সময় তোমাদের ওভারঅল সবকিছু একটা ধারণা নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো এইটুকুতে স্ট্রেস হলে তো সমস্যা। ঠিক আছে, সূচি একটা শেষ করেন সম্পূর্ণটা। বরকত থ্যাংক ইউ। বরকত ক্লাসের রেকর্ড আছে, পরে দেখে নিও বন্ধু। বাট ক্লাসটা শেষ করে দিক, মানে পিডিএফটা ভাইয়া শেষ করে দিক আছে, বুঝছো? না বুঝলে তুমি পিডিএফটা দেখো আবার, বা তোমার রেকর্ডিং দেখো। আচ্ছা, নেক্সট আসি। আহ কোথায় ছিলাম? নেফ্রনে। আচ্ছা, নেফ্রনে পড়েছিলাম গ্লোমেরুলাস ফিল্ট্রেশন। আচ্ছা, ফিল্ট্রেশন কি করে? আমাদের নেফ্রনের মধ্যে ফিল্ট্রেশন করে গ্লোমেরুলাস। ঠিক আছে। তো এইখান থেকে আমাদের এই দুইটা তিনটা জিনিস ইম্পর্টেন্ট, যে কিডনির কার্যগত একক কি, সেটা হচ্ছে নেফ্রন। ইউরিন কোথায় তৈরি হয়? আমাদের নেফ্রনে তৈরি হয়। ঠিক আছে। আমাদের ব্লাড ফিল্ট্রেশন করে কে? ফিল্ট্রেশন করে হচ্ছে গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুল। আচ্ছা, এরপরে আসি যে রেগুলেশন। এই যে কিডনিতে ইউরিন তৈরি হচ্ছে, এই কাজটা দুইটা হরমোন করে থাকে। একটা হচ্ছে এডিএইচ, একটা হরমোন বলে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন। এই দুইটা হরমোনের প্রভাবের কারণে বডিতে রেগুলারলি ইউরিন তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, এখন প্রতিনিয়ত আমাদের বডিতে ইউরিনের পরিমাণ কত? আচ্ছা, এখানে লিখছে 1 to 2 লিটার, কিন্তু হবে হচ্ছে 1500 থেকে 2 লিটার। ঠিক আছে। তাহলে আমাদের বডিতে প্রতিদিন 1500 থেকে 2 লিটার, 1500 থেকে, হ্যাঁ 1500 থেকে 2, একটু মিউট করেন এমডিওভি। 1502 লিটার, হ্যাঁ 1500 থেকে 2 লিটার আমাদের বডিতে রেগুলারলি ইউরিন প্রডিউস হয়। আচ্ছা, এখান থেকে আর তেমন কিছু দরকার নাই। এরপরে আসি সেন্সরি অর্গান। সেন্সরি অর্গান সম্পর্কে আমরা একটু জানবো। সেন্সরি অর্গান যদি বলি, তাহলে প্রথমে আসে আমাদের চোখ। তো চোখের থেকে কোশ্চেন আসলে আমাদের আহ কর্নিয়া থেকে আসে বা রেটিনা থেকে আসে। যে কবে আসছে, এই দুইটা জায়গা থেকে আসছে, কর্নিয়া বা রেটিনা। তো রেটিনার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রড এবং একটা হচ্ছে কোন। রড, একটা হচ্ছে কি কোন। আচ্ছা, আর কর্নিয়া হচ্ছে কি? কর্নিয়া হচ্ছে ট্রান্সপারেন্ট ফ্রন্ট পার্ট অফ দ্য আই দ্যাট রিফ্লেক্ট লাইট। কর্নিয়াটা কোথায় থাকে? আমাদের চোখের সামনে থাকে, এবং সেটা লাইট রিফ্লেক্টটা কি করে? আমাদের লাইট রিফ্লেক্টে হেল্প করে। এটা হচ্ছে কর্নিয়ার কাজ। ঠিক আছে। আর এটা হচ্ছে রেটিনা। রেটিনা কি করে? রেটিনা হচ্ছে আমাদের দিনের বেলা এবং রাত্রিবেলা দুই সময় আমাদের দেখার কাজে সহায়তা করে। ঠিক আছে। এবং সেটা কি করে? রডস এবং কন, রড এবং কন কোষ আমাদের দিনের বেলা এবং রাতের বেলা দেখার ক্ষেত্রে সহায়তা করে। এরপর সেন্সরি অর্গান আছে কি? হিয়ারিং, হ্যাঁ ইয়ার। ইয়ার থেকে সাধারণত তিনটা বোনস এর আমাদের নাম মনে রাখতে হবে। মিডিলি ইয়ার এই তিনটা বোনস কি কি? বোনস মেলিয়াস, ইনকাস, স্টেপিস। আর একটা হচ্ছে আমাদের ইয়ার থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আহ কানের যে পর্দা, সেই কানের পর্দার একটা নাম আছে, সে নামটা কে জানেন? বলেন। টিম্প্যানিক মেমব্রেন। হ্যাঁ, টেম্পেনিক মেমব্রেন, এটাকে টেম্পানয়েড বলে। ঠিক আছে। টেম্পেনিক মেমব্রেন বা টেম্পোনাইট, টেম্পোনাইট বলা হয়। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আসি টেস্ট বার্ড, মানে টাং, আমাদের জিহ্বা।
জিহ্বা থেকে তেমন কোশ্চেন আসে না। তারপর আমরা দেখি টেস্ট বার্ড, আমাদের জিহ্বায় কি থাকে, টেস্ট বার্ড থাকে, যেটা হচ্ছে কি করে আমাদের কোনো কিছু স্বাদ নিতে সহায়তা করে। হ্যাঁ, নাকের মধ্যে কি থাকে, নাকের মধ্যে আমাদের তিন ধরনের ইয়া থাকে, সেল থাকে, সেটা হচ্ছে অলফ্যাক্টরি এপিথেলিয়াম, অলফ্যাক্টরি ভাল্ব, একটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। এই তিনটাই হচ্ছে আমাদের স্মেল নিতে সহায়তা করে। এই তিনটা জিনিস শুধু একটু মনে রাখবেন। আচ্ছা, স্কিনের তিনটা লেয়ার মনে রাখবেন শুধু, আর কিছু না। স্কিনের কি কি লেয়ার? ডার্মিস, এপিডার্মিস, আর হচ্ছে এন্ডোডার্মিস। কই এন্ডোডার্মিসটা না, জানেন। তাহলে স্কিনের কয়টা লেয়ার থাকে? মেনলি তিনটা লেয়ার থাকে, ডার্মিস, এপিডার্মিস, একটা হচ্ছে এন্ডোডার্মিস। তিনটা লেয়ার মনে রাখলে হবে। আচ্ছা, নেক্সট ওয়ান, রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেমের আচ্ছা, মেল রিপ্রোডাক্টিভ অর্গান কি আমরা জানি? মেল মেল রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে টেস্টিস। হ্যাঁ, টেস্টিস, এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্স, এবং এর মধ্যে মেইন কোনটা? টেস্টিস। টেস্টিস হচ্ছে প্রাইমারি, বাকি দুইটা হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে। আচ্ছা, আমাদের স্পার্ম, এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন অফ টেস্টিস। টেস্টিসের ফাংশন কি? টেস্টিসের ফাংশন হচ্ছে প্রোডিউস স্পার্ম এন্ড টেস্টোস্টেরন। দ্যাট মিন্স আমাদের বডিতে যে মেল রিপ্রোডাক্টিভ অর্গান হিসেবে টেস্টিস আছে, টেস্টিসের কাজ হচ্ছে স্পার্ম প্রডিউস করা, এবং আমাদের মেল যে হরমোন সেটা হচ্ছে টেস্টোস্টেরন, সেই টেস্টোস্টেরনটা প্রডিউস করা। ঠিক আছে, এই দুটো আমাদের মনে রাখতে হবে। এরপর আসি, আচ্ছা এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, ভ্যাসেকটমি এবং টিউবেকটমি। হ্যাঁ, টিউবেকটমি কাদের করা হয় এবং ভ্যাসেকটমি কাদের করা হয় বলেন কি একজন? ভ্যাসেক্টমি ছেলেদের আর টিউবেক্টমি মেয়েদের। রাইট। হ্যাঁ, এই দুইটা কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট, এই দুইটা কোশ্চেন আপনারা জেনে রাখবেন। আচ্ছা, এরপরে আসি, এখান থেকে তেমন ইম্পর্টেন্ট নাই। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন হচ্ছে ফার্টিলাইজেশন। হ্যাঁ, হোয়াট ইজ দ্য সাইট অফ ফার্টিলাইজেশন? এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। দ্যাট মিনস আমরা জানি যে স্পার্ম যখন ওভামের সাথে অ্যাটাচ হয়, ওই প্রসেসটাকেই বলা হচ্ছে ফার্টিলাইজেশন। তো এই যে অ্যাটাচ হওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশনটা কোথায় ঘটায়? ফ্যালোপিয়ান Fallopian টিউবে। ফ্যালোপিয়ান টিউবে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ফ্যালোপিয়ান টিউবে কি হয়? ফার্টিলাইজেশন হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর দরকার নাই বাদ বাকিগুলো। আচ্ছা, সার্ভিক্স যেহেতু পড়তেছি, আচ্ছা আপনার মিডওয়াইফারি থেকে একটা কোশ্চেন করি। বলেন তো, একটা বেবি ডেলিভারির কয়টা স্টেজ থাকে? তিনটা। ম্যাক্সিমাম স্টেজ। প্রথম আবার চারটে বলে কে? আচ্ছা, তিনটা স্টেজ কি কি বলেন? ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। আচ্ছা, ফার্স্ট স্টেজে কি হয়? সার্ভিক্স ডাইলেশন হয় সার্ভিস ডাইলেশন। কত কত সেন্টিমিটার? 0 to 10 কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। 10? শিওর? ফার্স্ট স্টেজে আমরা যদি 4 সেন্টিমিটার পর্যন্ত সার্ভিস ডাইলেশন হয়, তখন আমরা এটা এই 4 সেন্টিমিটার পর্যন্ত আমরা ফার্স্ট স্টেজ ধরি। ঠিক আছে, সে সার্ভিক্স পড়াচ্ছিলাম ওই জন্য এখানে চলে আসছে, ওই জন্য বললাম। ঠিক আছে, এটা মিডওয়াইফারি একটা সাবজেক্ট টপিক। তো 4 সেন্টিমিটার পর্যন্ত ডাইলেশন হলে তখন আমরা বলি ফার্স্ট স্টেজ অফ লেবার। ক্লিয়ার? এরপর থেকে সেকেন্ড স্টেজে চলে যাবে। আচ্ছা, এরপরে আসি নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম থেকে আমাদের মোটামুটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এই দুই ভাগে ভাগ করা হয়। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকে ব্রেন স্পাইনাল কর্ড, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে সোমাটিক নার্ভ, অটোনমিক নার্ভ, এইগুলা।
আচ্ছা, এখন আমাদের এখান থেকে যে জিনিসটা জানা রাখতে হবে সেটা হচ্ছে নার্ভাস সিস্টেমের একক কি? বলেন, নার্ভাস সিস্টেমের একক কি? হোয়াট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম? বেইন বা স্পাইনাল কর্ড। নিউরন। থ্যাংক ইউ সো মাচ। সো নিউরন হচ্ছে নার্ভাস সিস্টেমের একক, ঠিক আছে? তার মানে আমাদের বডিতে যেই নার্ভ গুলো আছে সেই নার্ভ গুলা সব একটা একটার সাথে একটা নিউরনের যুক্ত হয়ে হয়ে এরকম একটা নার্ভ তৈরি করে, ঠিক আছে? সো নার্ভাস সিস্টেমের একক হচ্ছে নিউরন। এগুলো দরকার নাই। আচ্ছা, এখন দেখি এই সফটওয়্যার একটু ইম্পর্টেন্ট। আপনারা এই যে কার্সর যে সফটওয়্যার ক্র্যানিয়াল নার্ভ এন্ড দেয়ার ফাংশন, এই সফটওয়্যার একটু কাইন্ডলি সবাই এক নজর দেখে মনে রাখার ট্রাই করবেন। সবকিছু একদম মুখস্থ করতে গেলে হবে না, দেখে দেখে আপনি ক্যামেরায় ছবি তোলার মতো আপনার মাথায় একটু ঢোকাবেন। দেখি কি বলছে এখানে। এখানে মূলত আমাকে একটা নার্ভের নাম বলি, অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি নার্ভের কাজ হচ্ছে স্মেল বা কোনো কিছুর গন্ধ, গন্ধ বোঝা। আমাদের গন্ধ নাক দিয়ে আমরা বুঝলে আমাদের মস্তিষ্কে সেই সিগন্যালটা যায়, সেই সিগন্যালটা যায় কোন নার্ভের মাধ্যমে? অলফ্যাক্টরি নার্ভ। অপটিক নার্ভ কি কাজ করে? ভিশন বা চোখে থাকার কাজ করে। ঠিক আছে? তাহলে অপটিক আর অলফ্যাক্টরি এই দুইটা মনে রাখবেন। আর একটা হচ্ছে উম, একটা মনে রাখবেন হচ্ছে আচ্ছা ভেগাস নার্ভ, এটা অনেক ইম্পর্টেন্ট। অপটিক, অপটিকের কাজ কি? ভিশন বা দেখা। অলফ্যাক্টরির কাজ কি? স্মেল বা গন্ধ শোকা। আর ভেগাস নার্ভের কাজ হচ্ছে অটোনমিক ফাংশন। দ্যাট মিনস আমাদের বডিতে কিছু জিনিস অটোমেটিক কাজ করে, যেমন হার্ট, লাংস, ডাইজেশন, স্পিচ বা কথা বলা। তো এই জিনিসগুলা আমাদের বডির মেইন অর্গান বা মেইন অর্গান গুলোর ফাংশন, এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের ভেগাস নার্ভ। তো এই তিনটা জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে অবশ্যই, ঠিক আছে? এরপর আসি আমাদের ব্রেন, ব্রেনের পার্ট। ব্রেনের পার্টটা কি? ব্রেনের পার্ট আমরা একটু আগে বলছি, একটু আগে বলছি সেরেব্রাম। ব্রেন হচ্ছে কি? সেরেব্রাম, ডায়ানসিফিলাম, ব্রেনস্টম, সেরেব্রাম, লিম্বিক সিস্টেম। এখান থেকে সেরেব্রামের আমাদের সাধারণত দুইটা হেমিস্ফিয়ার আছে, রাইট হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার, এবং বাদ বাকি চারটা লোব আছে, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল এবং অক্সিপিটাল। তো এখান থেকে আপনি জাস্ট মনে রাখবেন টেম্পোরাল লোব। টেম্পোরাল লোব মানে কি? আমাদের পিছনের দিকে থাকে। তো টেম্পোরাল লোবের কাজ কি? টেম্পোরাল লোবের কাজ হচ্ছে অডিটরি প্রসেসিং বা মেমোরি। আমাদের আমরা যে কোনো কিছু মনে রাখি, এই মনে রাখার কাজটা করে আমাদের সেরেব্রামে এই টেম্পোরাল লোব, ঠিক আছে? এই টেম্পোরাল লোবটা আমাদের মনে রাখার কাজ করে, মেমোরাইজেশনের কাজ করে। এরপরে আসি হচ্ছে ব্রেন স্টেম। ব্রেন স্টেমের মিড ব্রেনটা ইম্পর্টেন্ট। মিড ব্রেনের কাজ কি? ভিশন, হিয়ারিং এন্ড মোটর কন্ট্রোল। মানে চোখে দেখা, কোনো কিছু শোনা এবং সেই অনুযায়ী কাজ করা। এটা হচ্ছে কাজ, কোনটার কাজ? ব্রেন স্টেমের কাজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে সেরেবেলামের কাজ হচ্ছে আমাদের বডির কি করা? ব্যালেন্স রাখা। আমরা একটু আগে পড়ে আসছি সেরেবেলামের ব্যালেন্স রাখা। সেরেবেলামের কাজ হচ্ছে ব্যালেন্স রাখা। আচ্ছা, এখান থেকে এই কয়েকটা জিনিস পড়লে এনাফ। আচ্ছা, এখন আসি নিউরন। একটু আগে বললাম যে আমাদের নার্ভাস সিস্টেমের মেইন একক হচ্ছে নিউরন। সেই নিউরন সম্পর্কে আমাদের একটা কোশ্চেন প্রতিবার থাকে পরীক্ষায়। আচ্ছা, নিউরনের পার্ট গুলো আমরা অবশ্যই একটু মনে রাখবো। নিউরনের কয়টা পার্ট? সেল, বডি, ডেন্ড্রাইটিস, অ্যাক্সন। হ্যাঁ, এখানে আসে কোশ্চেন আসে কি নিচের কোনটি নিউরনের পার্ট বা নিউরনের পার্ট নয়, এই ধরনের কোশ্চেন আসতে পারে। তো আপনারা এই পার্ট গুলো মনে রাখলে অ্যান্সার করতে পারবেন। বোঝা গেছে? আচ্ছা, এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম থেকে আমাদের অনেক ইম্পর্টেন্ট হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। মানে প্রত্যেকটা গ্ল্যান্ড ইম্পর্টেন্ট, বাট পিটুইটারি, অ্যাড্রেনাল, থাইরয়েড, প্যারাথাইরয়েড, এই কয়টা আমাদের অবশ্যই জানা লাগবে। প্যানক্রিয়াসও জানা লাগবে। প্যানক্রিয়াস থেকে কি হরমোন নিঃসৃত হয়? ইনসুলিন এবং গ্লুকাগন।
এটা একদম মানে মুখস্থ থাকা লাগবে আজীবন। প্যানক্রিয়াস থেকে কি হরমোন? ইনসুলিন এবং গ্লুকাগন। ইনসুলিন কি কাজ করে? ব্লাড গ্লুকোজ লেভেলকে ঠিক রাখার চেষ্টা করে। আচ্ছা, এরপর আসি অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের আমাদের সবকিছু দরকার নাই। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আমাদের অ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয়। এই জিনিসটা শুধু মনে রাখবেন। কি নিঃসৃত হয়? অ্যাড্রেনালিন হরমোন এবং নরএপিনেফ্রিন হরমোন। এই দুইটা জিনিস একটু মনে রাখবেন কষ্ট করে। ঠিক আছে? কি কি অ্যাড্রেনাল গ্ল্যান্ড কোথায় থাকে? অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা কোথায় থাকে বলেন তো? কিডনির উপরে। কিডনির উপরে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা আমাদের কিডনির উপরে থাকে। এটা কিডনির উপরে থাকলেও আমাদের ইউরিনারি সিস্টেমে কোনো কাজ করে না। সেটা আমাদের বডির একটা ভাইটাল কাজ করে। সেই ভাইটাল কাজটা কি? অ্যাড্রেনালিন এবং নন এপিনেফ্রিন নামক হরমোন নিঃসরণ করে, যেটা আমরা লাইফ সেভিং ড্রাগ হিসেবে আমরা পেশেন্টদেরকে দিয়ে থাকি, অ্যাড্রিন নামে দিয়ে থাকি। ঠিক আছে? অ্যাড্রিন বা অ্যাড্রেনালিন নামেও থাকে। অ্যাড্রিন, অ্যাড্রেনালিন, এই ড্রাগগুলো লাইফ সেভিং ড্রাগ হিসেবে আমরা দিয়ে থাকি। সেই ড্রাগটা আমাদের বডিতে বাই ডিফল্ট ন্যাচারালি সৃষ্টিকর্তা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত বা ভগবান প্রদত্ত। ভগবান আমাদের বডিতেই এই জিনিসটা তৈরি করার একটা জায়গা দিয়ে দিচ্ছে। সেটা কোথায়? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। ঠিক আছে? তো এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। এটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তো আমরা যে অ্যাড্রিনটা দেই বা অ্যাড্রেনালিন দেই, এটা আবার একটু ইন্টারেস্টিং ওয়েতে তৈরি করা হয়। এটা আমাদের একটা ব্যাকটেরিয়া আছে না, ইকোলাই, ইস্ট্রেশিয়া কোলাই, যেটা আমাদের ইন্টেস্টাইনে থাকে বা আমাদের জেনিটাল এরিয়াতে থাকে, নর্মাল ফ্লোরা হিসেবে কাজ করে, জানেন ইকোলাই? ও জি আচ্ছা, জানি। আমি গত ক্লাসে একটা প্রশ্ন না, আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে আমাদের বডিতে যেই ব্যাকটেরিয়া গুলো নর্মালি থাকে এবং আমাদের থেকে আমাদের উপকার করে, সেই ব্যাকটেরিয়া গুলো কি কি? মানে সেই ব্যাকটেরিয়াকে একটা শর্ট নেম দিয়ে আমরা নামকরণ করি। সে নামটা কি বলেন তো? সেই নামটা গতদিন আমি বলছিলাম, জিজ্ঞাসা করছিলাম যে সামনের ক্লাসে আমি জিজ্ঞাসা করবো। কি বলেন? নর্মাল ফ্লোরা। নর্মাল ফ্লোরা, রাইট। আমি একটু আগে বলে ফেলছি, তো ওই জন্য আবার এটা জিজ্ঞাসা করলাম, মনে পড়ে গেল তাই। ঠিক আছে, নর্মাল ফ্লোরা। তো ইস্ট্রেশিয়া কোলাই বা ই কোলাই হচ্ছে এরকম একটা নর্মাল ফ্লোরা। এটা যতক্ষণ পর্যন্ত আমাদের ক্ষতি না করে, নর্মাল ফ্লোরা। হ্যাঁ, তো এই ইস্ট্রেশিয়া কোলাই বা ই কোলাইয়ের মধ্যে আমাদের এই অ্যাড্রিনালিন বা এই এপিনেফ্রিন দেওয়া হয়। এপিনেফ্রিন দিয়ে দেন ওই ইস্ট্রেশিয়া কোলাই বা ওই ইকোলাই ব্যাকটেরিয়া দিয়ে কৃত্রিম উপায়ে অ্যাড্রিনালিন তৈরি করা হয়। ঠিক আছে? এটা ইন্টারেস্টিং বিষয়, আমি শেয়ার করলাম আর কি। যদিও পরীক্ষায় আসবে কিনা জানি না, যাই হোক। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের 3 ধরনের হরমোন নিঃসৃত হয়, একটা T4, T3 আর একটা হচ্ছে ক্যালসিটোনিন। তিনটাই মনে রাখতে হবে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন, এটা মনে রাখতে হবে অবশ্যই। হ্যাঁ, তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে এই দুইটা মনে রাখতে বলছি, প্যানক্রিয়াস থেকে দুইটা মনে রাখতে বলছি, থাইরয়েড গ্ল্যান্ড থেকে 3টা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে একটা, আর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে। পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের সব দরকার নাই, আপনারা এখান থেকে জানবেন গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন টিএসএইচ, এফএসএইচ, এই দুইটা একসাথে মনে রাখবেন। গ্রোথ হরমোন টিএসএইচ, এফএসএইচ, মানে এটা মনে রাখার সিস্টেম কি জানেন? গেছিলাম আত্মীয় বাড়ি, ফিশ ডিশ নিয়ে আসছি। ঠিক আছে? এই যে গেছিলাম মানে হচ্ছে গ্রোথ হরমোন, আত্মীয় বাড়ি মানে হচ্ছে হ্যাঁ অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন, এসিটিএইচ, আত্মীয় বাড়ি। ঠিক আছে, এসিটিএইচ। আর ফিশ ডিশ মানে হচ্ছে ফিশ, এফএসএইচ, ফিশ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নিয়ে আসছি, হ্যাঁ লিয়ে আসছি মানে হচ্ছে লিউটিনাইজিং হরমোন। মানে একটা বাক্যে আমরা পুরোপুরি কয়েকটা জিনিস মনে রাখতে পারতেছি। এবং আরেকটা জিনিস সাথে মনে রাখবেন, সেটা হচ্ছে অক্সিটোসিন। এই যে একদম লাস্টে অক্সিটোসিন। এই অক্সিটোসিন হরমোনের কারণে আবার মিল্ক ইজেকশন হয়। ফিমেলদের মিল্ক ইজেকশন হওয়ার জন্য দায়ী হচ্ছে কি? অক্সিটোসিন নামক হরমোন। এটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয়। তো মোটামুটি এন্ডোক্রাইনের এই শখ থেকে আপনার একটা কোশ্চেন কিন্তু পাবেন। ঠিক আছে, সো রেডি হয়ে থাকেন এখান থেকে। এরপরে আসি আমরা নেক্সট। পিনিয়াল গ্ল্যান্ড থেকে আমাদের মেলাটোনিন হয়, এটা একটু মনে রাখবেন, যেটা আমাদের আহ ঘুমের সাইকেল আমাদের কাজ করে। লিভার ফাংশন, হ্যাঁ শওকত আলী বলেন। স্যার
মানে সবচেয়ে ছোট গ্ল্যান্ড কোনটা, পিনিয়াল হবে না পিউটারি হবে? আপনি বলেন তো সব থেকে স্মলের বড় গ্ল্যান্ড কোনটা, না সব থেকে বড় গ্ল্যান্ড কোনটা বলেন। লিভার। লিভার। এরপর? এরপর জানি না। আচ্ছা, পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে সব থেকে ছোট, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসি লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট কি কি? লিভার ফাংশন টেস্ট হচ্ছে আমরা সাধারণত এসজিপিটি এবং এসজিওটি বলি। এসজিপিটিও যা, এএসটিও যা, আবার এসজিওটিও যা, এএলটিও যা। দ্যাট মিন্স এএলটি আর সরি এএলটি হচ্ছে এসজিপিটি, আর এএসটি হচ্ছে এসজিওটি। এই দুটো জিনিস আপনারা মনে রাখবেন। তো এসজিপিটির নরমাল রেঞ্জ হচ্ছে 7 থেকে 56 এবং এসজিওটির নরমাল রেঞ্জ 10 থেকে 40 এবং বিলিরুবিনের নরমাল রেঞ্জ হচ্ছে 0.1 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। হ্যাঁ, এই কয়টা জিনিস একটু মনে রাখবেন। কি কি বলছি? এসজিপিটি বা এএলটি এর নরমাল রেঞ্জ হচ্ছে 7 থেকে 56 ইউনিট পার লিটার। এটা কিন্তু এককগুলো সহ মনে রাখবেন, ইউনিট পার লিটার। আচ্ছা, এএসটি বা এসজিওটি এটা নরমাল রেঞ্জ হচ্ছে 10 থেকে 40 ইউনিট পার লিটার। বিলিরুবিনের নরমাল রেঞ্জ হচ্ছে 0.1 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং অ্যালবুমিনের নরমাল রেঞ্জ হচ্ছে 3.5 থেকে 5 গ্রাম পার ডেসিলিটার। এককগুলো সহ মনে রাখবেন। আচ্ছা, কিডনি ফাংশন টেস্টটা কি? কিডনি ফাংশন টেস্ট হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন, এক কথায় ক্রিয়েটিনিন লেভেল কত নরমাল 6 থেকে 1.2, 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, সাধারণত ক্রিয়েটিনি আসে, তারপর আপনারা একটু জিএফআর বা বিইউএন বা ব্লাড ইউরিয়া নাইট্রোজেনটাও মনে রাখতে পারেন, বাট ক্রিয়েটিনিনতে কমনলি আসে। তো মোটামুটি আজকে ক্লাস এই পর্যন্ত আমরা রাখছি, ঠিক আছে? ইউরিনারি সিস্টেম পর্যন্ত আমরা রাখছি। ভাই আমাদের এভাবে ভিডিওফাই অ্যান্ড মেডিকেল সার্জিক্যালটা একটু আচ্ছা আমি দেখি রেজাল্ট স্যারকে বলবো। তো আপনারা মোটামুটি অ্যানাটমি ফিজিওলজি থেকে যে টপিকগুলো আজকে ছিল মোটামুটি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আপনারা আজকে কভার করেছেন। তো আশা করি এখান থেকে আপনারা কমন পাবেন। তো আমি ট্রাই করবো এখান থেকে কিছু এমসিকিউ আপনাদের দিয়ে এখন প্র্যাকটিস করানো। এমসিকিউ আমরা একটু ট্রাই করবো প্র্যাকটিস করানোর। পিডিএফটা আমাদের গ্রুপে দেওয়া আছে, আমি এই ক্লাসটা আগেও নিয়েছি, কিন্তু যারা নতুন আছে আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, আমি কিছু এমসিকিউ আপনাদের একটু ধরবো, দেখি আপনারা কেমন পারেন। এমসিকিউ ধরার কথা বলছে, সবাই লিভ নেওয়া শুরু করছে, তাই না? মানে ফাঁকিবাজের দল একদম। এমসিকিউ গুলো না আপনাদের স্যার, প্র্যাকটিস হ্যাঁ দেখি অনেকে। স্যার ক্লাস নেওয়া শুরু করছে তাই আর ও কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে শেষ করে দিব এখনই। রেজা স্যারের ফ্রি ক্লাস, তাহলে আমি এখনই শেষ করে দিব, সমস্যা নাই। জাস্ট এমসিকিউ দেন ভিডিও, আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব।